তাহলে দেখো আমরা হচ্ছে কি পর্যন্ত পড়ছি, আমরা পড়ছি হচ্ছে যে কোষ প্রাচীর পর্যন্ত। আমরা পড়ছি কি কোষ প্রাচীর পর্যন্ত হচ্ছে যে আমরা পড়ছি। কোষ প্রাচীরের পর আমাদের হচ্ছে, কোষ প্রাচীর তো ছিল নির্জীব বস্তু, কোষ প্রাচীরের পর হচ্ছে আমাদের আসে সজীব বস্তু তথা প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরের পর আমাদের কি আসে, কোষ প্রাচীরের পর আসে হচ্ছে যে আমাদের সজীব বস্তু। কোষ প্রাচীরের পর কি আসে, সজীব বস্তু স্ল্যাশ হচ্ছে প্রোটোপ্লাজম। সজীব বস্তু স্ল্যাশ হচ্ছে প্রোটোপ্লাজম। সজীব বস্তু স্ল্যাশ হচ্ছে কি প্রোটোপ্লাজম। সজীব বস্তু স্ল্যাশ হচ্ছে কি আমাদের প্রোটোপ্লাজম। এই যে সজীব বস্তু স্ল্যাশ হচ্ছে প্রোটোপ্লাজম আছে, এই প্রোটোপ্লাজমটা হচ্ছে যে কোষ প্রাচীরের ভেতরে অবস্থিত থকথকে জেলির মতো পদার্থ। তো এই প্রোটোপ্লাজম হচ্ছে কোষ প্রাচীরের ভেতর অবস্থিত, 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 কোষ প্রাচীরের ভেতর অবস্থিত থকথকে জেলির মতো পদার্থ। কোষ প্রাচীরের ভেতর অবস্থিত থকথকে জেলির মতো পদার্থ। কোষ প্রাচীরের ভেতর অবস্থিত থকথকে জেলির মতো পদার্থ। কোষ প্রাচীরের ভেতর অবস্থিত থকথকে কিসের মতো পদার্থ, থকথকে জেলির মতো পদার্থ হচ্ছে এই সজীব বস্তু বা প্রোটোপ্লাজম। এই সজীব বস্তু বা প্রোটোপ্লাজমের মধ্যে তিনটা জিনিস আমাদের চলে আসে। কারা কারা চলে আসে, আমাদের যে কোষ ঝিল্লি আছে সেই কোষ ঝিল্লি হচ্ছে আমাদের এই সজীব বস্তু বা প্রোটোপ্লাজমের ভিতর চলে আসে। আমাদের যে সাইটোপ্লাজম আছে সেটা কোষ ঝিল্লি বা প্রোটোপ্লাজমের মধ্যে চলে আসে, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আমাদের যে নিউক্লিয়াস আছে সেটা কোষ ঝিল্লি বা প্রোটোপ্লাজমের ভিতর চলে আসে, ঠিক আছে, নিউক্লিয়াস। তো এই হয়েছে যে আমাদের টোটাল কথাবার্তা। তাহলে খেয়াল করে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে কোষ ঝিল্লি আছে, এই যে আমাদের কোষ ঝিল্লি আছে, সেই কোষ ঝিল্লির ভেতর আমাদের সজীব বস্তু বা প্রোটোপ্লাজমের মধ্যে এই জিনিসগুলা চলে আসে। সাইটোপ্লাজমের ভিতর সাইটোপ্লাজমীয় মাতৃকা বা তরল, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সেটাও আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়ে আসছি। তো সাইটোপ্লাজমীয়, সাইটোপ্লাজমীয়, সাইটোপ্লাজমীয় মাতৃকা, সাইটোপ্লাজমীয় মাতৃকা, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটাল কথাবার্তা আমাদের। এখন দেখো যে আমাদের বইয়ে কিন্তু হচ্ছে যে এতটুকু কথাবার্তার পরে, এতটুকু কথাবার্তার পরে আমাদের বই কোথায় গেছে, আমাদের বইয়ের জার্নিটা আমরা ফলো করব প্রোটোপ্লাজম। সো প্রোটোপ্লাজম আমাদের হচ্ছে যে এই পুরা সজীব বস্তুটা, কোষের ফুল যে সজীব বস্তু আছে পুরো জিনিসটাকে কিন্তু প্রোটোপ্লাজম বলা হয়। যত কিছু কোষের ভেতর আছে, কোষের ভেতর যে আমাদের হচ্ছে, কোষের ভেতরে মানে কোষ প্রাচীরের ভেতরে আমাদের যে কোষ প্রাচীর পাওয়া যায়, সেই কোষ প্রাচীরের ভেতরে, কোষের ভেতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। তো আমাদের হচ্ছে কোষের ভেতরে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো যেটা, সেটাকে প্রোটোপ্লাজম বলা হয়। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। কোষ ঝিল্লি ছাড়াও এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ও নিউক্লিয়াস থাকে। সাইটোপ্লাজম হচ্ছে আমাদের, সাইটোপ্লাজম জিনিসটা দুইটা জিনিস ছাড়া, দুইটা জিনিস ছাড়া সাইটোপ্লাজম। বলতো আমাদের কোন দুইটা জিনিস ছাড়া, প্রোটোপ্লাজমের কোন দুইটা জিনিস ছাড়া আমাদের সাইটোপ্লাজম? সাইটোপ্লাজম হচ্ছে কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস ছাড়া যে থকথকে যে তরল পদার্থ, কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস ছাড়া যে অংশটা, সেটা সাইটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম হচ্ছে কোষ ঝিল্লি নিউক্লিয়াস সাইটোপ্লাজম সহ যেটা, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। সেটা কি? প্রোটোপ্লাজম। দেখো কোষ ঝিল্লি, এটার আরেকটা নাম হচ্ছে প্লাজমা লেমা। কোষ ঝিল্লি এর আরেক নাম দিচ্ছে প্লাজমা লেমা। বলছে প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তর এর যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলা হয়। তাহলে দেখো কি বলছে, প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। কি বলে? প্লাজমা মেমব্রেন বলে, প্লাজমা মেমব্রেন বলে। কোষ ঝিল্লির যে ভাঁজ আছে সেই কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। কোষ ঝিল্লির যে ভাঁজ আছে সেই কোষ ঝিল্লির ভাঁজকে কি বলা হয়? মাইক্রোভিলাই। এবং এইটা লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি। কোষ ঝিল্লিটা কি আমাদের? লিপিড এবং প্রোটিন দ্বারা হচ্ছে কোষ ঝিল্লিটা তৈরি। কোষ ঝিল্লির একটি বৈষম্য ভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে। তাহলে এখানে অনেকগুলা গুরুত্বপূর্ণ লাইন কিন্তু আছে। এখানে বলছে যে আমাদের কোষ ঝিল্লি একটা বৈষম্য ভেদ্য পর্দা। কোষ ঝিল্লিরে কি বলছে? কোষ ঝিল্লি একটা বৈষম্য ভেদ্য পর্দা বলছে, যে কোষ ঝিল্লি কি একটা
কোষ ঝিল্লি একটা বৈষম্য ভেদ্য নাকি পর্দা? আচ্ছা, কোনো সমস্যা নেই, কোষ ঝিল্লি একটা বৈষম্য ভেদ্য পর্দা। এবং হচ্ছে যে আলাদা করে, এটা কোষ ঝিল্লি নিয়ে এতটুকু কথাবার্তা বলছে, এখানে একটা মাইক্রোভিলাই গঠন দেখাইছে। আসো আমরা কোষ ঝিল্লি জিনিসটা কি সেটা পড়ি। কোষ ঝিল্লি জিনিসটা আমরা কি সেটা পড়ি। এই যে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লিটাকে আমরা কি বলছি? কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি স্ল্যাশ হচ্ছে ইংরেজিতে এটাকে বলি হচ্ছে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি স্ল্যাশ হচ্ছে এটাকে কি বলতে পারি? স্ল্যাশ হচ্ছে এটাকে বলতে পারি কোষ ঝিল্লি স্ল্যাশ এটাকে বলতে পারি হচ্ছে প্লাজমা মেমব্রেন, বা এটাকে বলা যায় হচ্ছে প্লাজমা লেমা, প্লাজমা লেমা, প্লাজমা লেমা, প্লাজমা লেমা, প্লাজমা লেমা। সো আমাদের এটা কোন জায়গার বাইরে? প্রোটোপ্লাজমের বাইরে, প্রোটোপ্লাজমের বাইরে, প্রোটোপ্লাজমের বাইরে, প্রোটোপ্লাজমের বাইরে যে সজীব, বাইরে যে, তোমাদের বইয়ের ভাষাটা ইউজ করি কি বলছে? বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে। আমি একটু কথা অ্যাড করি, বাইরে দুই স্তর বিশিষ্ট, দুই স্তর বিশিষ্ট, দুই স্তর বিশিষ্ট, দুই স্তর বিশিষ্ট যে সজীব, দুই স্তর বিশিষ্ট, দুই স্তর বিশিষ্ট যে সজীব স্থিতিস্থাপক, সজীব স্থিতিস্থাপক, যে সজীব স্থিতিস্থাপক। তাহলে খেয়াল করো, প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তর বিশিষ্ট যে সজীব স্থিতিস্থাপক, আমাদের হচ্ছে সজীব স্থিতিস্থাপক বৈষম্য ভেদ্য, বৈষম্য ভেদ্য, বৈষম্য ভেদ্য, বৈষম্য ভেদ্য আমাদের হচ্ছে যে আবরণ বা পর্দা থাকে, আবরণ বা পর্দা থাকে, আবরণ বা পর্দা থাকে, তাকে কোষ ঝিল্লি বলে। তাহলে আমি কিন্তু কথার মধ্যে অনেক কিছু নিয়ে আসছি, সজীব বলে দিছি, স্থিতিস্থাপক বলে দিছি, স্থিতিস্থাপক বা ইলাস্টিক, তোমরা ফিজিক্সে স্থিতিস্থাপকতা পড়ো। তাহলে হচ্ছে যে আমাদের প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তর বিশিষ্ট, প্রোটোপ্লাজমের বাইরে, প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তর বিশিষ্ট সজীব স্থিতিস্থাপক বৈষম্য ভেদ্য আবরণ বা এই যে পর্দা থাকে, তাকে কোষ ঝিল্লি বলে। তাকে কি বলে? কোষ ঝিল্লি বলে। তাকে কি বলতেছে? কোষ ঝিল্লি বলতেছে। এই কোষ ঝিল্লিটা আমাদের হচ্ছে বৈষম্য ভেদ্য বা সেমি পারমিয়েবল, বৈষম্য ভেদ্য, বৈষম্য ভেদ্য বা ইংরেজিতে হচ্ছে সেমি পারমিয়েবল, সেমি পারমিয়েবল, পারমিয়েবল, সেমি পারমিয়েবল, বৈষম্য ভেদ্য বা ইংরেজিতে এটাকে কি বলি আমরা? ইংরেজিতে এটাকে বলি হচ্ছে সেমি পারমিয়েবল, বৈষম্য ভেদ্য বা ইংরেজিতে এটাকে কি বলি? সেমি পারমিয়েবল হওয়ায় এর মধ্যে দিয়ে অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে। অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, অভিস্রবণের মাধ্যমে, অভিস্রবণের মাধ্যমে। তাহলে এই সেমি পারমিয়েবল হওয়ায় অভিস্রবণ, অভিস্রবণ ইংরেজিটা কি? অভিস্রবণ বা ইংরেজিতে বলি অসমোসিস, অভিস্রবণ বা অসমোসিসের মাধ্যমে, অভিস্রবণ বা অসমোসিসের মাধ্যমে পানি ও খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে, পানি ও খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে, পানি ও খনিজ লবণ চলাচল, যে কতটুকু পানি চলবে, কতটুকু খনিজ লবণ চলবে তা নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে, পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। আরেকটা জিনিস হচ্ছে যে নেক্সট কথা যেটা, যে পাশাপাশি কোষগুলাকে, কোষ ঝিল্লি দুইটা কোষকে, পাশাপাশি কোষগুলাকে আলাদা করে। আর কোষ ঝিল্লিটা কিন্তু আমাদের প্রাণী কোষে থাকে, প্রাণী কোষে শুধু কোষ ঝিল্লি থাকে, কিন্তু কোনো কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু এই কোষ ঝিল্লিটাই ওর হারাধনের সম্পদ, মূল সম্পদ হচ্ছে কোষ ঝিল্লি, কারণ প্রাণী কোষে কি নাই? কোনো কোষ প্রাচীর নাই। তারপর হচ্ছে যে দেখো আমাদের তাহলে বৈষম্য ভেদ্য বা সেমি পারমিয়েবল, অভিস্রবণ বা অসমোসিসের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। নেক্সট কথা কি আমাদের? নেক্সট কথা হচ্ছে কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে। এই যে আমাদের কোষগুলো আছে, সেই কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে। কোষগুলোকে কি থেকে আলাদা করে? কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে, কোষগুলোকে পরস্পর থেকে আমাদের কি করে দেয়? আলাদা করে দেয়, কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে। এখন হচ্ছে এখানে আমরা কিছু টার্মিনোলজি ব্যবহার করছি, যেমন বৈষম্য ভেদ্য বা সেমি পারমিয়েবল মানে কি? সেমি পারমিয়েবল মানে হচ্ছে যার মধ্যে দিয়ে কিছু জিনিস, যা কিছু জিনিসের জন্য ভেদ্য, কিছু জিনিসের জন্য ভেদ্য না।
বেসিক্যালি হচ্ছে দ্রব্য যে আছে দ্রব্যের জন্য ভেদ্য না, দ্রাবকের জন্য ভেদ্য, বা সহজ ভাষায় হচ্ছে বৈষম্য ভেদ্য বা সেমি পারমিয়েবল মানে হচ্ছে কিছু জিনিসের জন্য ভেদ্য, কিছু জিনিসের জন্য ভেদ্য, কিছু জিনিসের জন্য ভেদ্য, কিছু বস্তুর জন্য ভেদ্য, কিছু জিনিসের জন্য ভেদ্য, আবার হচ্ছে আবার কারোর জন্য অভেদ্য, আবার কারোর জন্য অভেদ্য, কিছু জিনিসের জন্য ভেদ্য, আবার কারোর জন্য হচ্ছে অভেদ্য, কারোর জন্য অভেদ্য। তাহলে কারোর জন্য ভেদ্য, কারোর জন্য অভেদ্য, কারোর জন্য ভেদ্য, আবার কারোর জন্য অভেদ্য। এই দুইটা কথা হচ্ছে যে মনে রাখতে হবে। তাইলে দেখো যে আমাদের বৈষম্য ভেদ্য বা সেমি পারমিয়েবল মেমব্রেনের কথাবার্তা আমরা বুঝলাম। এখন হচ্ছে যে এখানে এই অসমোসিস কথাটা, অভিস্রবণ আর অসমোসিস এই জিনিসটা কি তোমরা জানো কিনা, যে দুইটা জিনিস কিন্তু আছে, একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে অভিস্রবণ। ব্যাপন আর একটা হচ্ছে কি অভিস্রবণ, অভিস্রবণ। ব্যাপন ইংরেজি হচ্ছে ডিফিউশন, ব্যাপন ইংরেজি কি ডিফিউশন, ব্যাপন ইংরেজি হচ্ছে ডিফিউশন, আর অভিস্রবণ ইংরেজি হচ্ছে অসমোসিস। অভিস্রবণ ইংরেজি 200 টাকা আছে, 200 টাকা দেখি এটা ইয়ের জামাই পারবো করতে, মুন্ডির জামাই হ্যাঁ ভালো মতো সব জায়গা চেক করলে মুসলমানের জমি নিয়ে সবকিছু দেখবে। কি মুন্নির জামাইয়ের সাথে কথা হয়েছে? হ্যাঁ আমি বুঝতে পারছি তো, মুন্নির জামাইয়ের সাথে কথা হয়েছে। ছবি পাঠাই যেত, ছবি পাঠাই। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে এই ব্যাপন বা ডিফিউশন আর একটা হচ্ছে অভিস্রবণ বা অসমোসিস। অভিস্রবণ বা অসমোসিস, ব্যাপনটা হচ্ছে যে আমাদের কি বেশি ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যে যাত্রা, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আমাদের হচ্ছে যে যাত্রা, সেটাকে বলি ব্যাপন বা হচ্ছে ডিফিউশন। অভিস্রবণ বা অসমোসিস হচ্ছে আমাদের কম ঘনত্ব থেকে, এটা উল্টা জাস্ট, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাওয়া, কম ঘনত্ব থেকে কোন দিকে যাবে, বেশি ঘনত্বের দিকে যাবে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাত্রা, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যে যাত্রা, সেইটাকে বলি হচ্ছে যে আমরা অভিস্রবণ বা অসমোসিস। আচ্ছা এখন এখানে একটা ছোট্ট কথা বলছে, যে এখানে একটা ছোট্ট লাইন আছে যে কোষ ঝিল্লির ভাঁজকে, এটা প্রধানত লিপিড ও প্রোটিন দ্বারা তৈরি, আর কোষ ঝিল্লির ভাঁজকে হচ্ছে মাইক্রোভিলাই বলি। এরা প্রধানত লিপিড বা প্রোটিন দ্বারা তৈরি, এরা প্রধানত আমাদের হচ্ছে যে লিপিড ও প্রোটিন দ্বারা তৈরি, লিপিড ও প্রোটিন দ্বারা তৈরি। এরা প্রধানত কি দিয়ে তৈরি, লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি, এরা প্রধানত কি দিয়ে তৈরি, লিপিড ও প্রোটিন দ্বারা তৈরি। যেটা ইম্পর্টেন্ট এমসিকিউ এখান থেকে আসতে পারে, যে কোষ ঝিল্লির ভাঁজকে কি বলা হয়, মাইক্রোভিলাই বলা হয়। কোষ ঝিল্লির মধ্যে আমরা ভাঁজ পাই, এই যে কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লির ক্ষেত্রে আমরা দেখতে পাই, কোষ ঝিল্লির ক্ষেত্রে এরকম ছোট ছোট ভাঁজ আমরা কোষ ঝিল্লির ক্ষেত্রে পাইতে পারি। এই ভাঁজগুলাকে বলি মাইক্রোভিলাই। মাইক্রো মানে ছোট, বিলাই জিনিসটা কি, মাইক্রোভিলাই যেটা হচ্ছে কোষ ঝিল্লির ভাঁজ, 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 ঠিক আছে, কোষ ঝিল্লির ভাঁজ। খেয়াল করো, মাইক্রো কথাটার অর্থ হচ্ছে ছোট, মাইক্রো কথাটার অর্থ কি, মাইক্রো কথাটার অর্থ হচ্ছে ছোট। আর ভিলাই কথাটার অর্থ কি, ভিলাই হচ্ছে যে আমাদের শোষণ একক, ভিলাই কথাটার অর্থ কি, ভিলাই কথাটার অর্থ হচ্ছে শোষণ একক, শোষণ একক বা অ্যাবজর্পশন ইউনিট। যে কোনো জায়গায় কোনো কিছু শোষণ করতে হবে, শোষণ করে নিতে হবে, তখন সে জায়গায় যে টার্মটা ব্যবহার হবে সেটা হচ্ছে আমাদের মাইক্রোভিলাই। হ্যাঁ আপু, নিয়ে যাও তুমি। কথায় বা কোথাও সমস্যা হচ্ছে ক্লাসে লাইভে, থেকে কোন দিকে যাবে, বেশি ঘনত্বের দিকে যাবে, কম ঘনত্বের দিকে বেশি, সমস্যা হচ্ছে ক্লাসে লাইভে। ওকে,
আচ্ছা, যেখানে ছিলাম তাহলে আমরা হচ্ছে যে ভিলাই হচ্ছে শোষণ একক বা অ্যাবজর্পশন ইউনিট। অ্যাবজর্পশন ইউনিট যে আমাদের যে কোনো কিছু শোষণ করে নিতে হবে, কোনো জায়গায় কোনো কিছু আছে সেখান থেকে শোষণ করে নিতে হবে, সেটাকে বলি হচ্ছে যে আমরা কি, সেটাকে বলি হচ্ছে যে আমরা এই মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই আরেকটা যেটা হচ্ছে যে আমি তোমাদের পড়াইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভেদ্য, অর্ধভেদ্য, আরেকটা হচ্ছে এই অভেদ্য। ভেদ্য, অর্ধভেদ্য, আরেকটা হচ্ছে অভেদ্য। অভেদ্য। তো ভেদ্য মানে হচ্ছে পারমিয়েবল। 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 পারমিয়েবল হচ্ছে যে জায়গা দিয়ে দ্রব্য দ্রাবক দুইটাই যেতে পারে। যে জায়গা দিয়ে, যে পর্দা দিয়ে, যে পর্দা দিয়ে আমাদের হচ্ছে দ্রব্য প্লাস দ্রাবক, দ্রব্য প্লাস দ্রাবক উভয়ই, যে পর্দা দিয়ে দ্রব্য প্লাস দ্রাবক উভয়ই যেতে পারে তাকে কি বলি আমরা? ভেদ্য। অর্ধভেদ্য হচ্ছে যে পর্দা দিয়ে, শুধু দ্রাবক যেতে পারে, দ্রাবক যেতে পারে, দ্রব্য যেতে পারে না, দ্রব্য আটকায় যায়। কারণ দ্রব্য তো বেসিক্যালি কলয়েড হয়, দানাদার হয়। আর অভেদ্য হচ্ছে আমাদের যে পর্দা দিয়ে কিছু যেতে পারে না, যে পর্দা দিয়ে কিছু যেতে পারে না, সবাইকে সে আটকে দেয়, কিছু যেতে পারে না। এই যে অর্ধভেদ্য, সে তো বৈষম্য করলো, একজনকে যেতে দিল, একজনকে যেতে দিল না। বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্য মানি না, মানবো না। এই বলে চিৎকার দিয়ে অর্ধভেদ্য বা এটার নাম দিয়েছে কি? বৈষম্য ভেদ্য। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে? ওকে, এবার আসো আমাদের নেক্সট টপিক কি বলা আছে বইয়ে। সাইটোপ্লাজমে অঙ্গাণু। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস সরাই দিলে আমাদের যা পাবো প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটাকে সরাই দিলে যে জেলির মতো বস্তু থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজম থেকে আমরা নিউক্লিয়াস এবং কোষঝিল্লি এই দুইটাকে মাইনাস করলে যা পাবো সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে অনেক অঙ্গাণু আছে, এদের প্রত্যেকের কাজ আলাদা আলাদা হলেও একে অপরের উপর নির্ভরশীল। কেউ কেউ ঝিল্লিযুক্ত, কেউ কেউ ঝিল্লিবিহীন। আমাকে কমেন্টে জানো ঝিল্লিবিহীন অঙ্গাণুর নাম কি কি। পড়াইছি লাস্ট ক্লাসে, ছন্দ দিয়ে দিছি, সেরা ছন্দ দিছিলাম একটা। বলো তো এই ঝিল্লিবিহীন অঙ্গাণু কারা কারা? ঝিল্লিবিহীন অঙ্গাণু কারা কারা? বলো, ঝিল্লিবিহীন অঙ্গাণু কারা কারা? ঝিল্লিবিহীন অঙ্গাণু কারা কারা? আমাকে কমেন্টে জানাও যে ঝিল্লিবিহীন অঙ্গাণু কারা কারা। ঝিল্লিবিহীন অঙ্গাণু কারা কারা আছে কমেন্টে বলো। শুরু করছে তোমাদের বই ঝিল্লিযুক্ত অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া দিয়ে। মাইটোকন্ড্রিয়া বলছে শ্বসনে অংশগ্রহণকারী। এই অঙ্গাণুটা 1886 মতান্তরে 94 সালে আবিষ্কার করেন রিচার্ড অল্টম্যান। তাহলে আবিষ্কারক হচ্ছে যে রিচার্ড অল্টম্যান এবং এর নাম দেন বায়োপ্লাস্ট। তবে বর্তমানে প্রচলিত নাম মাইটোকন্ড্রিয়ার নাম দেয় বিজ্ঞানী কার্ল বেন্ডা। এটি 2 স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। ভেতরের স্তরটা ভেতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে, এটাকে ক্রিস্টি বলা হয়। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এটাকে অক্সিজম বলা হয়। অক্সিজমে উৎসেচক গুলা বা এনজাইম গুলা সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়ন এর ভেতরে থাকে হচ্ছে যে আমাদের ম্যাট্রিক্স থাকে। জীবের শ্বসন কাজে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। আমাদের শ্বসন ক্রিয়া 4টা ধাপের 3টাই হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াতে ঘটে, 4টার মধ্যে 3টাই মাইটোকন্ড্রিয়াতে ঘটে। আমাদের হচ্ছে যে গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়াতে ঘটে না, বাকিগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে। শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্র অংশগ্রহণকারী সব উৎসেচক এতে উপস্থিত থাকায় এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। তোমরা ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে হচ্ছে কোষের শক্তি উৎপাদন ঘর বা পাওয়ার হাউস বলা হয়। ওকে, ভেরি গুড। প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, দ্যাট মিনস প্রোক্যারিওটিকে তো কোনো অঙ্গাণুই থাকে না, সেখানে মাইটোকন্ড্রিয়া থাকবে কিভাবে? এমনকি কিছু সুকেন্দ্রিক কোষ ইউক্যারিওটিক, ট্রিকোমোনাস, তারপর হচ্ছে এটা কি লিখছে, এটার ইংরেজি বুঝতেছি না, ইত্যাদি প্রোটোজোয়াতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তাহলে এমন কি হতে পারে কোন বিবর্তনীয় ইতিহাসে কোন এক সময় সুকেন্দ্রিক কোষের ভেতর ঢুকে পড়েছিল এবং সেটি কোষের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে? এখন পর্যন্ত পাওয়া তথ্যপাত্র থেকে এটাই
বোঝা যায়। তো এটাও কি বলছে, এটাও বোঝাচ্ছি। দেখো তোমাদের বইয়ে মাইটোকন্ড্রিয়া নিয়ে একটু বিস্তারিত কথাবার্তাই বলা আছে এবং মাইটোকন্ড্রিয়া থেকে এইচএসসির সিকিউ পরীক্ষার মধ্যে আসে। তো মাইটোকন্ড্রিয়া তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে প্লাস্টিড এই দুইটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড থেকে। তো মাইটোকন্ড্রিয়াটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। আমরা মাইটোকন্ড্রিয়াটার ক্ষেত্রে জানি মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী অল্টম্যান। অল্টম্যান এই অল্টম্যান হচ্ছে নাম দেয় আমাদের বায়োপ্লাস্ট নাম দেয়। আর এই বায়োপ্লাস্টকে মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে কে? মাইটোকন্ড্রিয়া। বর্তমান যে নাম বায়োপ্লাস্টকে মাইটোকন্ড্রিয়া নামকরণ কে করছে? বায়োপ্লাস্টকে মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে হচ্ছে বিজ্ঞানী কার্ল বেন্ডা। কে? বিজ্ঞানী কার্ল বেন্ডা হচ্ছে যেটার নামটা আমাদের বায়োপ্লাস্ট করেছে। এখন হচ্ছে মাইটোকন্ড্রিয়াটা দেখতে কেমন? মাইটোকন্ড্রিয়াটা দেখতে জাস্ট সিম্পল, এরকম গোল হয় মাইটোকন্ড্রিয়াটা দেখতে। এবং এটা দুই স্তর বিশিষ্ট। ভেতরের স্তরটা এরকম হচ্ছে আমাদের ভাঁজবাজ। ভেতরের স্তরটা হচ্ছে আমাদের এরকম ভাঁজবাজ। এরকম ভাঁজ থাকে। এটা হচ্ছে আমাদের বাইরের স্তর, এটা হচ্ছে আমাদের বাইরের স্তর, এটা হচ্ছে আমাদের বাইরের স্তর। এটা কি আমাদের বাইরের স্তর? আর এইটা হচ্ছে আমাদের ভেতরের স্তর তথা ক্রিস্টি। ভেতরের স্তর তথা ক্রিস্টি। এটা ভেতরের স্তর তথা ক্রিস্টি। ঠিক আছে, এটা ভেতরের স্তর তথা ক্রিস্টি। ঠিক আছে, এই যে ভেতরের স্তর, এখানে আমাদের এরকম বৃন্তযুক্ত কিছু গোল গোল অংশ রয়েছে। এই গোল গোল অংশগুলোকে বলা হয় হচ্ছে অক্সিজোম। এই গোল গোল অংশগুলোকে কি বলা হয়? অক্সিজোম। এই অক্সিজোমের ভেতর আমাদের সকল এনজাইম থাকে। আমাদের শ্বসন কার্য পরিচালনার জন্য যত এনজাইম লাগবে সেগুলা এই জায়গায় থাকে, এদেরকে বলি আমরা অক্সিজোম। সাইডের লেখা কি দেখা যাচ্ছে? সাইডের লেখা দেখা যাচ্ছে না, এখন দেখা যাবে। এটাকে কি বলছি আমরা? এই গোল গোল বিন্দুযুক্ত এই অংশগুলোকে বলা হয় হচ্ছে অক্সিসোম। এমনকি এই জায়গায় হচ্ছে যে আমাদের এই ডট 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 এই ডট ডট যে তরল থাকবে সেই তরলটাকে বলা হয় কি? ম্যাট্রিক্স। এই তরলটাকে কি বলা হয়? এই তরলটাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্স। এই তরলটাকে কি বলি আমরা? এই তরলটাকে বলি হচ্ছে আমরা ম্যাট্রিক্স। এই তরলটাকে আমরা কি বলি? তরলটাকে বলি হচ্ছে আমরা ম্যাট্রিক্স। এই তরলটাকে কি বলি? তরলটাকে বলি হচ্ছে আমরা ম্যাট্রিক্স। এই তরলটাকে কি বলি আমরা? এই তরলটাকে বলি হচ্ছে আমরা ম্যাট্রিক্স। ওকে, ছবিটা আঁকো। ছবি আঁকার পর সবসময় ছবির নিচে একটা কথা লিখতে হয়। ধরো একটা ছবি আঁকছো, আঁকার পরে তুমি যদি নিচে এই কথাটা না লেখো তাহলে তোমার ছবি আঁকার আর কোনো ভ্যালিডেশন থাকে না। চিত্র লিখতে হবে। চিত্র কি? চিত্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া। চিত্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই কথাটা তোমাকে লিখতে হবে। এই কথাটা না লিখলে তোমার এই ছবি আঁকার আর কোনো হচ্ছে ভ্যালিডেশন থাকলো না। এই যে মাইটোকন্ড্রিয়া, এটা লিখতে হবে। না লিখলে টিচার কি করবে? তোমাকে কটাস করে কেটে দিবে। ঠিক আছে, প্রতিটা জিনিস বুঝাচ্ছি জিনিসগুলো আসলে কি। তো হচ্ছে যে দেখো আমাদের এই যে মাইটোকন্ড্রিয়া গঠন, তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন নিয়ে আমরা প্রথমে কথা বলবো। কাজ সম্পর্কে তো জানবোই, মাইটোকন্ড্রিয়ার গঠন নিয়ে প্রথমে কথা বলি যে এরা দুই স্তর বিশিষ্ট। বাইরের স্তরটা ভাঁজবিহীন, দুই স্তর বিশিষ্ট। আমাদের হচ্ছে বাইরের স্তর ভাঁজবিহীন, দুই স্তর বিশিষ্ট। বাইরের স্তরটা কেমন? বাইরের স্তর হচ্ছে ভাঁজবিহীন।
বিহীন, বাইরের স্তর ভাঁজবিহীন আর ভেতরের স্তর ভাঁজযুক্ত, বা এটাকে বলি আমরা ক্রিস্টি। ভেতরের স্তরটা হচ্ছে আমাদের আঙ্গুলের মতো। তোমাদের বই কিন্তু সেম লাইনটা ইউজ করছে। বইয়ের লাইন আমি একটু রাখতেছি, কারণ এই যে এই ছবিটা, তাহলে কিন্তু আমি এই ছবিটা আঁকছি, তুমি পরীক্ষা হলে এই ছবিটাই আঁকবা, অন্য কোনো ছবি আঁকার দরকার নাই। এখানে কিন্তু বলছে ভেতরের স্তরটা আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে, আমি বইয়ের ভাষাটাই ইউজ করি, ঠিক আছে। এই যে ভেতরের স্তরটা সেটা আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে। কিসের মতো ভাঁজ হয়? আঙ্গুলের মতো ভাঁজ হয়। ভেতরের স্তরটা আঙ্গুলের মতো ভাঁজ হয়। এটাকে বলা হয় হচ্ছে ক্রিস্টি। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে ক্রিস্টি। ভেতরের স্তরটা আঙ্গুলের মতো ভাঁজ হয়, এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় হচ্ছে ক্রিস্টি। ভেতরের স্তরটা আঙ্গুলের মতো ভাঁজ হয়, এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় ক্রিস্টি বলা যায়। এই ক্রিস্টির গায়ে আমাদের বৃন্তযুক্ত, ক্রিস্টির গায়ে বৃন্ত মানে কি? বোটা। ক্রিস্টির গায়ে বৃন্ত বা বোটা যুক্ত, ক্রিস্টির গায়ে বৃন্ত বা বোটা যুক্ত আমাদের হচ্ছে বৃন্ত বা বোটা যুক্ত কি বলছে? গোলাকার বস্তু থাকে, এদের অক্সিজম বলে। গোলাকার বস্তু, বৃন্ত বা বোটা যুক্ত গোলাকার বস্তু থাকে, বৃন্ত বা বোটা যুক্ত গোলাকার বস্তু থাকে। এদেরকে আমরা বলি হচ্ছে অক্সিসোম। এই অক্সিজমের ভেতর আমাদের বিভিন্ন এনজাইম থাকে। অক্সিজমের ভেতর কি থাকে? অক্সিজমের ভেতর হচ্ছে আমাদের এনজাইম থাকে। অক্সিজমের ভেতর কি থাকে? অক্সিজমের ভেতর হচ্ছে আমাদের এনজাইম থাকে। অক্সিজমের ভেতর কি থাকে? অক্সিজমের ভেতর হচ্ছে আমাদের এনজাইম থাকে। অক্সিজমের ভেতর এনজাইম থাকে। দেখো, তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো যে এনজাইম মানে কি। আমি যদি তোমাকে আমার আগের ক্লাসের একটা স্লাইড দেখাই, তাহলে তোমার কাছে বুঝতে সহজ হবে যে এনজাইম মানে কি। তোমাদের আমি কিন্তু আগের ক্লাসের স্লাইড গুলা দিয়ে দিছি, এবং হচ্ছে যে আমরা যে তোমাদের জীবন পাঠ অধ্যায়টা পড়াইছিলাম, জীবন পাঠ, সেই জীবন পাঠ অধ্যায়ের মধ্যে খুব ইন্টারেস্টিং কিছু কথাবার্তা ভাইয়া কিন্তু তোমাদের বলছিলাম। এই যে জীবন পাঠের মধ্যে যখন আমি এন্ডোক্রাইনোলজি তোমাকে পড়াচ্ছিলাম, তখন কিন্তু বলছিলাম যে গ্রন্থি বা গ্ল্যান্ড দেহ থেকে রাসায়নিক পদার্থ ক্ষরণ বা সিক্রেশন করে, তাদের গ্রন্থি বা গ্ল্যান্ড বলি। এখানে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহির্ক্ষরা গ্রন্থি আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণ হয় হরমোন, এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহির্ক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়? এনজাইম ক্ষরণ হয়। এই যে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহির্ক্ষরা গ্রন্থি, এটা থেকে ক্ষরিত হয় এনজাইম। এই এনজাইমটা হচ্ছে যে একটা রাসায়নিক পদার্থ যা বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন করে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াতে উৎসেচক হিসেবে কাজ করে। এই এনজাইমটার বাংলা হচ্ছে উৎসেচক, বা সহজ ভাষায় প্রভাবক, বায়োক্যাটালিস্ট বলা যায়। এনজাইমটা হচ্ছে একটা প্রভাবক টার্মটার সাথে তোমরা জড়িত, সেটা আরো ভালোভাবে বুঝবা। এনজাইম বা এটাকে আমরা বলতে পারি জৈব প্রভাবক থাকে। এনজাইম বা এটাকে বলি হচ্ছে জৈব প্রভাবক থাকে। এনজাইম থাকে বা এটাকে কি বলি আমরা? জৈব প্রভাবক থাকে। তারপরে কথা কি? তারপরের কথা হচ্ছে যে আমাদের বইয়ের এরপরের কথা কি আছে? বইয়ের পরের কথা হচ্ছে যে আমাদের মাইটোকন্ড্রিয়ার ভেতরে ম্যাট্রিক্স নামক তরল পদার্থ থাকে। এই যে মাইটোকন্ড্রিয়ার ভেতর যে তরল আছে, ভেতরে ম্যাট্রিক্স নামক তরল থাকে। এই ভেতরের তরলটাকে কি বলি আমরা? ভেতরের তরলটাকে বলি হচ্ছে ম্যাট্রিক্স নামক তরল থাকে। ভেতরের তরলটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে ম্যাট্রিক্স নামক তরল থাকে। ম্যাট্রিক্স নামক তরল থাকে। ম্যাট্রিক্স নামক কি থাকে? ম্যাট্রিক্স নামক হচ্ছে তরল থাকে। ম্যাট্রিক্স নামক কি থাকে? ম্যাট্রিক্স নামক তরল থাকে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কথা বার্তা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার গঠন। লেখা শেষ করা এতটুকু অংশ। ওকে, এখন হচ্ছে ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি? ম্যাট্রিক্স হচ্ছে একটা নাম দিছে। ম্যাট্রিক্স হচ্ছে একটা নাম। কিসের নাম? একটা তরলের নাম। মাইটোকন্ড্রিয়ার ভেতর যে তরল থাকে তার নাম দিছে ম্যাট্রিক্স। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলার ভেতরে যে তরল থাকে তাকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হচ্ছে কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভেতরের তরলকে ম্যাট্রিক্স বলা হয়। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভেতরের তরল, এটাকে কি বলি আমরা? ম্যাট্রিক্স বলি। আচ্ছা, তোমার পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু গ আকারে আসতে পারে যে মাইটোকন্ড্রিয়ার ছবি এবং গঠন লেখো।
তো এই মাইটোকন্ড্রিয়ার ছবিটা আঁকবা, সাথে এই যে গঠনটা ভাইয়া যেভাবে লিখে দিছি পয়েন্ট আকারে সেভাবে লিখবা, তাইলেই হয়ে যাবে। এখন আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের শ্বসনের ধাপ কি কি আছে। আমরা জানি শ্বসনের ধাপ, শ্বসনের মধ্যে একটা আছে সবাত আর একটা হচ্ছে অবাত। সবাত শোষণের ধাপ কি কি, অবাত শোষণের ধাপ কি কি, সবাত শোষণের ধাপ কি কি, অবাত শোষণের ধাপ কি কি। সবাত শোষণের ধাপ কি কি আছে আমাদের? সবাত শোষণের ধাপের মধ্যে এক নম্বরে হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে সবাত শোষণের ধাপ। দুই নম্বরে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ। দুই নম্বর কি? পাইরুভিক অ্যাসিডের জারণ। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমাদের হচ্ছে কি তৈরি হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিডের জারণ, পাইরুভিক অ্যাসিডের জারণ। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ। তিন নম্বর যে বিষয়টা আমাদের রয়েছে একটা গ্লাইকোলাইসিস, একটা পাইরুভিক অ্যাসিডের জারণ। থার্ড যে বিষয়টা আমরা পাবো সেটা হচ্ছে ক্রেবস চক্র। চার নম্বর যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে। তো এই যে আমাদের কয়েকটা আছে, এর মধ্যে চারটার মধ্যে শুধু গ্লাইকোলাইসিস যে আছে সেই গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটে? গ্লাইকোলাইসিসটা হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে। গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। আর বাকি যে পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলা কোথায় ঘটে? এগুলা মাইটোকন্ড্রিয়াতে ঘটে। মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এই স্টেপে সবাত শোষণে আমাদের টোটাল এটিপি বা শক্তি যে তৈরি হয়, ভেতরের স্তরকেই ক্রিস্টি বলা হয়। ভেতরের স্তরটার নামই ক্রিস্টি। এখন এই যে আমাদের মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপাদনের প্রায় সকল ধাপ ঘটে, তাই এটাকে আমরা কি বলি? আসতেছে এক মিনিট, লাইনে থাকো, লিখতে থাকো। আসতেছি, চলে আসছি ভাইয়া, চলে যাবে কোথাও। যে জায়গায় ছিলাম আমরা, যে সবাত শোষণের ধাপের মধ্যে আমাদের শুধু গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে ঘটে, বাকি সব স্টেপই হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তো মাইটোকন্ড্রিয়াতে এখান থেকে একটা প্রশ্ন আসে পরীক্ষায় ক্ষতে, যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়? এই প্রশ্নটা তোমার ক্ষতে আসবে, যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলে? মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়? এটা তোমার এসএসসি লেভেলও আসবে, এইচএসসি লেভেলও আসবে। উত্তর হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াতে কোষের শক্তি উৎপাদনের প্রায় সকল ধাপই ঘটে। মাইটোকন্ড্রিয়াতে কোষের শক্তি উৎপাদনের প্রায় সকল ধাপ ঘটে। মাইটোকন্ড্রিয়াতে আমাদের হচ্ছে কোষের শক্তি উৎপাদনের প্রায় সকল ধাপ ঘটে, এবং এর জন্য প্রয়োজনীয় এনজাইম থাকে। ফলে মাইটোকন্ড্রিয়াতে প্রচুর এটিপি তৈরি হয়। ফলে মাইটোকন্ড্রিয়াতে প্রচুর এটিপি তৈরি হয়। মাইটোকন্ড্রিয়াতে প্রচুর এটিপি তৈরি হয়। তাই একে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলে।
হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস বা শক্তি ঘর বলি। আমাদের এই শক্তি উৎপাদন চক্রগুলোর যে স্টেপ আছে তার মধ্যে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়। ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়। ক্রেবস চক্রে কি হয়? সবচেয়ে বেশি শক্তি তৈরি হয় কোথায়? এই ক্রেবস চক্রে। গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়াতে ঘটে না, কারণ গ্লাইকোলাইসিস ঘটার জন্য যে এনজাইম গুলা লাগবে সেগুলো মাইটোকন্ড্রিয়াতে নাই, কারণ এগুলো একটা কেমিক্যাল রিয়াকশন। এই কেমিক্যাল রিয়াকশন গুলা ঘটার জন্য এনজাইম বা প্রভাবকের দরকার হবে। সো গ্লাইকোলাইসিসের প্রয়োজনীয় এনজাইম বা প্রভাবক মাইটোকন্ড্রিয়াতে থাকে না, সাইটোপ্লাজমে থাকে। তাই হচ্ছে যে গ্লাইকোলাইসিস আমাদের মাইটোকন্ড্রিয়াতে ঘটে না, কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। পাইরুভিক অ্যাসিডে জারণের ফলে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, তাই দুইটা সেম ধাপ। আচ্ছা, তোমাদের বই কি পাইরুভিক অ্যাসিডের জারণ না লিখে অন্য নাম দিছে? তোমাদের বই কি নাম দিছে? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। আচ্ছা, তাহলে একই কথা দুইটা, পাইরুভিক অ্যাসিডের জারণ বা এটাকে বলতে পারি হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। একজন সুন্দর কমেন্টে বলছে যে পাইরুভিক অ্যাসিডের জারণের ফলে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়, তাহলে দুইটা জিনিস একই কথা বলা যায়। আচ্ছা ভাই, আমাদের সিকিউ লেখার যে নিয়ম, দুই পার্টে লেখা লাগে, এখানে জ্ঞান অংশে কি লিখবো এই কোশ্চেনের জন্য? আচ্ছা, এইভাবে আসলে নিয়ম করে সিকিউ লেখা ভালো, বাট হায়ার লেভেলে আসলে কেউ লেখে না। যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়, এটা যদি তুমি লিখতে চাও যে সিকিউ পার্টে, তাহলে লিখবা যে মাইটোকন্ড্রিয়াতে কোষের প্রায় সকল শক্তি তৈরি হয়, তাই একে কোষের পাওয়ার হাউস বলা হয়। তারপর ব্যাখ্যাতে বলবা যে মাইটোকন্ড্রিয়াতে আমাদের হচ্ছে যে সবাত শোষণের প্রায় সবগুলা ধাপ ঘটে গ্লাইকোলাইসিস ছাড়া, এবং প্রায় সকল ধাপ ঘটার জন্য প্রয়োজনীয় যে এনজাইম আছে সেগুলোও হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াতে থাকে। সো ফলে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে প্রচুর এটিপি তৈরি হয়, তাই একে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। Just as simple as it is. ঠিক আছে, সো থ্যাংক ইউ। আজকে আর পড়াবো না, আজকে এতটুকুই পড়াবো। ভাইয়ার হচ্ছে একটু ব্যস্ততা আছে, আজকে উঠতে লেট হয়ে গেছে, তো এখন আরো অনেকগুলা কাজ আছে। তো কালকে তো ক্লাস নেই, শুক্র শনি ক্লাস নেই, তোমাদের সাথে আবার রবিবার ক্লাস। রবিবার চেষ্টা করবো একটা লম্বা ক্লাস নিয়ে অধ্যায়টাকে কতটুকু গুছিয়ে দেওয়া যায় সেটা চিন্তা করার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক। আর আশা করছি নেক্সট উইক থেকে তোমাদের এক্সাম সিস্টেমটা ইন্ট্রোডিউস করিয়ে তোমাদের এক্সাম নেওয়া শুরু করতে পারবো। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো।